জামাত ইসলাম খারাপই হতো, তাহলে 90 সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে তো বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা। হাসনাত আবদুল্লাহর জন্য একটা সিট ছেড়ে দিলে বিএনপি কি ভোট বাড়তো না কমতো? আমার তো মনে হয় বিশাল বাড়তো। যারা যারা হাকে সমর্থন করবে তারা এ দেশের প্রকৃত স্বাধীনতা চায়। খাওয়ালাম পড়ালাম আমি আর ডিমটা নিয়ে যাচ্ছে পাশের দেশ, এইটা আর হতে পারে না। 53 বছরের পচা ঘুণে ধরা এই সমাজ ব্যবস্থার প্রকৃত পরিবর্তন দরকার। এই বাসটা মনে করে দিচ্ছে বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো যাবে না, বাংলাদেশকে সিকিম বানানো যাবে না। এটাই হচ্ছে জামাত ইসলাম। বাবার স্মৃতি বিজড়িত বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হলো। সেদিন এই লক্ষ লক্ষ বিএনপির লোককে খুঁজে পাওয়া যায়নি কোথাও। নরেন্দ্র মোদীর নয়া বন্দোবস্ত কি? বিএনপিকে ফ্যাসিস্ট দল হিসেবে পরিণত করা। এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনশাল্লাহ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে। বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনার কণ্ঠ রোধ করার একটা অপচেষ্টা চলতেছে। নিকলের কাছে বঙ্গবন্ধু হতেই পারে, আমার কাছে নাই হতে পারে, কিন্তু তুমি আমাকে বঙ্গবন্ধু চাপাই দিতে পারো না। সবাইকে আমন্ত্রণ। আজ প্রশ্নের মুখোমুখি আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আমি ইচ্ছে করে আপনার নামের পিছনে কোনো বিশেষণ যোগ করিনি। থ্যাংক ইউ। আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে শুভেচ্ছা এবং সালাম। জামায়াত ইসলামী ক্ষমতার মসনদের থেকে কতটুকু দূরে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? আসলে এই প্রশ্নটা করা উত্তরটা আমি এইভাবে দিই না। কী কারণে? ক্ষমতা দেওয়ার মালিক বিধাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক, এবং তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাবেন। এবং আমরা কেউ তার একটা উদাহরণ দিই, আগস্ট মাসে মানে জুলাইতেও আমরা কেউ চিন্তা করিনি যে শেখ হাসিনা এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এবং তার অত্যাচার, অপরিসীম যে কী বলবো দাম্ভিকতা, এগুলো সব চূর্ণ করে সে মানে কি বলবো, সে যে এই দেশকে বিলং করতো না সেটাও প্রমাণ হয়ে গেল তার পলায়নের মধ্যে দিয়ে। যেমন করে 1975 সালে আগস্ট মাসে মানুষ যখন শোষিত লাঞ্ছিত হতে হতে একদম খাদের কিনারায় চলে গেছিলেন, তারপরও 14 তারিখে কেউ জানতো না যে এইভাবে শেখ মুজিবের পরিণতি হবে। সেই জন্যে ক্ষমতার কত কাছাকাছি একথা বলবো না, তবে এটা বলবো যে জামাতে ইসলামকে মানুষের এবারে বোধহয় ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত, বাকি আল্লাহর ইচ্ছা। একটা জিনিস লোকে বলে যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে পহেলা বৈশাখের উদযাপন হবে না, দেশে জাতীয় সঙ্গীত থাকবে না, জাতীয় পতাকা থাকবে না, দেশ পাকিস্তান হয়ে যাবে। এ বিষয়ে আপনার মতামত কি? আমার মতামতটা হচ্ছে, শোনেন, যখন কোনো বয়ান তৈরি করবেন, বয়ানটা অবশ্যই হতে হবে কোনো কিছুর ভিত্তিতে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেনি তুমি অমুক দেশকে ফলো করে ইসলাম কায়েম করো। যেমন সৌদি আরবে দেখবেন, তাদের বিয়ের অনুষ্ঠানগুলো দেখবেন, তাদের কালচারটা কি, বিরাট একটা পাত্রের মধ্যে উট থাকবে, সেখানে তারা তলোয়ার নিয়ে নাচবে গাইবে, এটা হচ্ছে তাদের কালচার। সো ইসলাম ওখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইসলাম ওখানে কায়েম হয়েছে, তারপর কি এই কালচার চলে গেছে? তারা এখনও হচ্ছে কুকুর দিয়ে কি করে, শিকার করে। সো এই বিষয়ে আমার কাছে যেটা পরিষ্কার, বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যেই ইসলাম কায়েম হতে হবে। যেমন আমাকে যদি বলেন কাল থেকে জুব্বা পড়তে, আমি তো এটা পড়বো না ভাই। ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, হোয়াটসএভার সো ফার রিলেটস টু ইট ইথিক্স এবং ইয়োর কি ইকুয়ালিটি, ইয়োর জাস্টিস। এই জাস্টিস ইকুয়ালিটির সাথে যদি আপনি আবার কি করে নেন যে আপনার কৃষ্টি কালচারকে যদি সংযোগ করে নিয়ে একটা মিথ তৈরি করতেছেন, দ্যাট ইজ অপ্রাসঙ্গিক। আমাদের কথাটা কি, আপনি রমনা বটমূলে যাই করেন তাকে আমার নিরাপত্তা দিতে হবে, সেখানে যেন আর বোমা না ফোটে। আমাকে দেখতে হবে একটা মেয়ে রাত্রে বের হলে যেন সে সুস্থ মতো বাসায় ফিরে যেতে পারে। আমার একটা বোন, আমার একটা মা, তার যে অধিকার এক্সারসাইজ করার কথা, সেই অধিকারটা যেন তারা এক্সারসাইজ করতে পারে, কোথাও যেন কোনো বৈষম্য না থাকে। তার একটা উদাহরণ দেখে, ছেলেরা সারা রাত ঘুরতে পারবে, মেয়েদের হলে 10টার মধ্যে বন্ধ করে দিতে হবে। এটার নাম তো নিরাপত্তা না। আমি তো মিডল ইস্ট, পুরা মিডল ইস্ট সমস্ত দেশ ঘুরছি,
সেখানে মায়েরা রাতের বেলা বাচ্চাদেরকে নিয়ে একটা নাই দুটা নাই পার্কে বসে আছে। আমার এখানে কেন মায়েরা বসতে পারবেন না? ইসলাম এই জিনিসটা বলে। ইসলাম ওই যে রমনা বটমূলে যেতে পারবেন না, চারুকলা ইনস্টিটিউট বন্ধ হয়ে যাবে না, ক্যালিওগ্রাফি নাই, ইসলামে কি ক্যালিওগ্রাফি নাই? আছে তো। সুতরাং এই যে বয়ানটা, এই বয়ানটা আমি বলবো এটা অলিক বয়ান টু ডিফেন্ড দ্য ইসলাম। এবং ডিফেন্ড দ্য ইসলামও বলবো না, যেটা ইসলামিক ফোবিয়া থেকে একটা মিথ্যাচার, এর সাথে আসলে এটার কোনো সম্পর্ক নেই। ডাকসুতে এই কথা বলছিল, ডাকসুতে যদি দেখেন, ডাকসুতে কি হেজাব সারা মেয়ে ছিল না ঝুমা? তো তাতে কি ইসলাম চলে গেছে? আজকে দেখেন আমার এক বোন এনসিপির, আমার আমিরে জামাতের পিছনে দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে আপনি কি কথা তুললেন? আজকে একজন শহীদের মা আমাদের ইয়ার কাছে, যে সাধারণত কী হয়, বাবার কাছে গেলে মেয়ে কি করে, জড়ায় ধরে না, এটাই তো ধরে, আমরা মাথায় হাত দিই, সেটাই তো আমাদের কৃষ্টি কালচার, তাই না? আপনি বলতেছেন না আপনি ইসলাম কায়েম করতে চান, অত কৃষ্টি কালচার থেকে আপনি বের হয়ে যান। এই যে মিথ্যাচারটা কেন? মিথ্যাচারটা এই কারণে, আপনি একটা ফোবিওমিজের মধ্যে আছেন। আমি তো অনেকের একটা ফোবিয়া থাকে, আমার ধরুন হাইট ফোবিয়া আছে, আমি বেশি উপরে উঠতে পারি না। সো এইটা হচ্ছে আমার পার্সোনাল প্রবলেম। কিন্তু আপনি ইসলামকে ওই ফোবিয়ার মধ্যে নিয়ে যান না এবং মিথ্যাচার করেন না। ঢাকা ইউনিভার্সিটিতে এখন এই ইলেকশনের পর এবং আগের পার্থক্য কী? ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে এখনও ছেলেপেলে কি চা সিগারেট খাচ্ছে না? আড্ডা হচ্ছে না? সেখানে কি আবৃত্তি পড়া হচ্ছে না? আবৃত্তি পরিষদ আবৃত্তি হচ্ছে না? টিএসসিতে ডেলি অনুষ্ঠান হচ্ছে না? সব বন্ধ হয়ে গেছে? না। এটা কলা ভবন বন্ধ হয়ে গেছে? অপরাজা বাংলা ভেঙে গেছে? না। তাহলে আপনি তো এক্সারসাইজ করে দেখাচ্ছেন যে না, এর সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। আরও একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যার কৃষ্টি কালচার নাই তার কিছু নেই। যার কৃষ্টি কালচার নাই তার কিছু নেই। কমপ্লিট কোড বলা হচ্ছে সেটা কি, যাতে আপনার নিরাপত্তা বিধান হয়। আপনাকে যেন আমার এরকম চিন্তা না হয় যে একটা বাবা ঘুষ খেয়ে ছেলেপেলেকে এমন এথিক্স দিল যে সেই বাবা মাকে রাতের বেলা মেয়ে কি করে ড্রাগ অ্যাডিক্ট হয়ে খুন করলো। এই এথিক্স তো আমি আপনি, এটা তো এটা কি আমাদের কালচার? আমাদের বাংলাদেশি বলেন আর বাঙালি বলেন, যে কালচারের কথাই বলেন, এই কালচার তো আমার ছিল না। আমার গুরুজনকে আমি সম্মান করব, এটাই হচ্ছে আমার কালচার। আমার টিচারকে আমি মারধর করবো, এই কালচারকে আমার দেওয়া ছিল। আমার টিচাররা পলিটিক্যালাইজড হয়ে কী হবে, পুরা ইউনিভার্সিটিকে একটা যা ইচ্ছা জায়গায় নিয়ে যাবে, রিসার্চ বলে কিছু থাকবে না, চোথা দিয়ে পাশ করা হবে, আমার বই না কিনলে তুমি সর্বোচ্চ মার্ক পাবা না। এটা তো বাংলাদেশের কালচার না, এটা তো বাঙালির কালচার না। আমার টিচারের কাছে, আমি নিজে আমার টিচারের কাছে কী শিখেছি, আমার টিচার হিন্দু ছিল। আমার টিচার এখন আমার মনে আছে, শোনেন, ছোটোবেলায় আমার মা সন্তোষ স্যার ছিলেন আমার গান এবং তবলা শেখানোর, কিবোর্ড শেখানোর। আচ্ছা, আমার যে মানে মাস্টার মশাই, তিনি অঙ্ক শিখাতেন, তিনি একজন হিন্দু ছিলেন, একজন মুসলমান ছিলেন। বিএবিটি স্যার বলতাম, আমাদের নওগাঁ বাড়ি। তিনি হচ্ছে আমাকে খালি পড়াতেন না, তিনি আমাকে এই ওয়েস্টার্ন বই পড়ানা এবং এই মুসা, রবিন, কিশোর, এগুলো আমি তার কাছ থেকে শিখছি। দেখেন, একটা টিচার আপনাকে মানুষ বানানোর জন্য। একদিন মানে আপনার এই কথা প্রসঙ্গে বলি, আমি বসে আছি, আমি হুমায়ুন আহমেদের বই পড়তেছি। তা আমার এক চাচা, মানে উনিও লয়ার, আমার বাবা লয়ার, উনিও লয়ার, তো উনিও কিন্তু অন্য ধর্মাবলম্বী। উনি আমাকে বলে, কী বই পড়তেছো তুমি? আমি বললাম হুমায়ুন আহমেদের বইটা নিল। উনি বললো, বাবা এটা দিয়ে জীবন চেনা যায় না। তাই বললো, জীবন চেনা যায় না মানে? বললো, যখন বই পড়বা তখন তুমি হবা নায়ক, তবে তুমি জীবন চিনতে পারবা। বলে সে আমাকে তার বাসায় নিয়ে গেল, নিয়ে যে আমাকে একটা বই দিল। সে বই এরকম মোটা, বলে দিচ্ছি, বিমল মিত্রের করি দিয়ে কিনলাম। আমি এই বই দেখে বলতেছি, এত বড় বই পড়া যাবে? তো তুমি শুরু করো। বলছে, এটা আবার কিন্তু দ্বিতীয় খণ্ড আছে। আমার মাথায় বানালো, আকাশ ভেঙে পড়লো। বাট আমি যখন বইটা নিয়ে এসে পড়া শুরু করলাম, তখন আমার বিছনায়, আমার এখনও আমার সেই লক্ষ্মীর কথা মনে আছে। এবং ওই বই পড়তে পড়তে আমি ভাবতাম যে আমি ট্রেনের ডিটিএস হব, কারণ নায়ক ওই ইয়াতে ট্রেনের ডিটিএস হওয়া। সো এই যে এটাই তো আমাদের সংস্কৃতি। তো এর জন্য কি, আমার সকালবেলা আমার হুজুর আসতো আমার বাসায়, আমি কোরআন শরীফ পড়ে হুজুরের সাথে নামাজ পড়ে সকালও হতো। তাই বলে কি এই আদর্শ, এইটার থেকে কি আমরা অমুসলিম হয়ে গেছি? আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার নাম কার্তিক, সে এখন মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করে। আমার আরেক ফ্রেন্ড ছিল স্বাধীন। এটাই তো আমাদের ছিল। এই জন্য আমি সবসময় একটা জিনিস বলি, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি আলাদা করেন না।
বিভাজন করবেন, আপনি মূল উৎপাটন করবেন। যারা রাজনীতিকে বলে ধর্মকে আলাদা, রাজনীতি আলাদা, তাহলে আপনি ব্যবসা করার সুযোগ পাবেন। তিনটাকে একসাথে নিয়ে চলেন, কোনো ব্যবসা থাকবে না, সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপির নামে অভিযোগ আছে যে বিএনপি টেম্পু স্ট্যান্ড, বালুরঘাট থেকে শুরু করে এগুলো দখল করেছে। জামায়াত কি দখল করলো? জামাত আদর্শ দখল করছে। জামাত জুলাইকে ধারণ করছে। সেই জন্য দেখবেন জামাত একটা বাস নামাইছে গতকালকে, এবং সেই বাসের গায়ে লেখা আছে হা ভোট দিন। এবং ওই বাসে কিন্তু জামাতের কোনো নেতা ঘুরতেছে না সারা দেশে, ওই বাসে ঘুরতেছে হাদির আদর্শ, হাদির রক্তে গড়া একটা বাস। সে বাসে সারা বাংলাদেশের মানুষকে মনে করে দিচ্ছে এই হাজার হাজার প্রাণের যে আত্মাহুতি, আমরা একটা সংস্কার চাই। 53 বছরের পচা ঘুণে ধরা এই সমাজ ব্যবস্থার প্রকৃত পরিবর্তন দরকার। স্বাধীনভাবে বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকবে। সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক হবে ইনসাফের ভিত্তিতে, ইকুইটির ভিত্তিতে। কেউ আমার প্রভু হবে না। আমার দেশটা ওই ভুটানের মতো হবে না যে আমার ফরেন পলিসি করার জন্য ইন্ডিয়ার অনুমতি লাগবে। আমার দেশের সেনাবাহিনী সে কি অস্ত্র কিনবে কি কিনবে না তার জন্য আমার পার্শ্ববর্তী দেশের অনুমতি লাগবে না। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে মাথা চারা দিয়ে বেঁচে থাকবো, এটা ওই বাস বলতেছে। এই বাসটা মনে করে দিচ্ছে বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো যাবে না, বাংলাদেশকে সিকিম বানানো যাবে না। এটাই হচ্ছে জামাত ইসলাম করে। মানে আমি এই কথা বলবো না কি টেম্পো স্ট্যান্ড কি দখল করছে, জামাত ইসলাম আদর্শ দখল করছে, এবং এই আদর্শটাই হচ্ছে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। ভোট এগিয়ে আসছে, ভোট যত এগিয়ে আসছে উত্তাপ তত বাড়ছে রাজনীতির মাঠে। এই উত্তাপ সর্বোচ্চ কোন পর্যায় পর্যন্ত যাইতে পারে বলে আপনি আশঙ্কা করেন? উত্তাপ আমার কাছে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানটা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের অভ্যুত্থানটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই আধিপত্যবাদের পক্ষে যারাই এদেশে সমর্থন করবে তখনই আমার সন্দেহ হয় উত্তাপটা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে পরিণত হবে কিনা। কেন এই কথাটা বললাম? যখন ধরে নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করার 13 দিনের মাথায় তাকে শহীদ হতে হয়েছে, এবং তিনি যেদিন হত্যা হন সেদিন শেখ হাসিনার এই দেশ ছেড়ে পালিয়ে আখাড়া পোর্টে ধরা পড়ার কোনো কারণ ছিল না, কারণ জিয়াউর রহমান মারা গেছে, তার সাথে যদি ওনার সংযোগই না থাকে উনি যাবে কেমন করে। এবং জিয়াউর রহমান যখন শহীদ হলেন তার সাথে আপনি যতগুলো মিলিটারি অফিসারকে মারছেন সবগুলো ছিল মুক্তিযোদ্ধা। আমি জাতির সামনে একদম বলতেছি যে চৌখোশ অফিসারগুলোকে আপনি বিনা বিচারে সেদিন মঞ্জু থেকে শুরু করে যাদেরকে হত্যা করলেন সবগুলো ছিল মুক্তিযোদ্ধা, সবগুলো ছিল পেট্রোনাইজ, এবং সবগুলো ছিল এন্টি ইন্ডিয়ান। আপনি এক ঢিলে দুই পাখি মারছেন। এরশাদ সাহেবকে দাঁড় করাই দিয়েছে, এরশাদ হচ্ছে প্রো ইন্ডিয়ান। সো ওই সময় আপনি প্রো ইন্ডিয়ানকে সাথে রাখলেন, আর যারা এন্টি ইন্ডিয়ান ছিল, যারা বাংলাদেশকে প্রকৃতভাবে নিজের পায়ে দাঁড় করাতে চেয়েছিল, শেখ সাহেবের বাকশালের উপর কে কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত করছিল যারা, তাদেরকে আপনি নিঃশেষ করে দিলেন এক ঢেলে। সে কথার মনে হয় ওনার সন্তান ভুলে গেছে কিনা জানি না। ওনার মা এদেশকে কামড়ায় ধরে থাকলেন, ওনাদের 2 ভাইকে এদেশ থেকে চলে যেতে হলো। ওনার মাকে 2008 সালে ইলেকশন করতে দেওয়া হয়নি, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে ভারত ইন্ডিয়াকে নিয়ে আসলো। তার মাকে অবর্ণনীয় কষ্ট দিল। বাবার স্মৃতি বিজড়িত বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হলো। সেদিন এই লক্ষ লক্ষ বিএনপির লোককে খুঁজে পাওয়া যায়নি কোথাও। বিএনপির একটা কর্মীকে সেদিন রাস্তায় শুয়ে থেকে চিৎকার করে বলতে শোনা যায়নি। সেজন্য খোদ বেগম জিয়াই বলছিলেন এই স্লোগান আর দিবে না, বেগম জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই, তিনি চিৎকার করে বলছে সব দেখা আমার শেষ। সো এটার জন্য বোধহয় মাহমুদুর রহমান বলছিলেন যে আপনি 17 বছর এখানে ছিলেন না, আপনি এটা সত্যিটা জানেন না। উনি হয়তো আসলেই জানেন না। সেই কারণে কেন এই কথাটা বললাম, তার মাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হলো। একটা অসুস্থ দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে বিনা চিকিৎসায়
মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, জেলখানায় তাকে পয়জন করা হলো। এবং এই কাজগুলো যে করলো, যারা এই মসনদে শেখ হাসিনার মতো মনস্টারকে রাখলো, সেটা তো ইন্ডিয়া। উনি গতকালকে বললেন যে আইন করে একটা দলকে বাতিল করা ঠিক হয়নি। তাহলে উনি আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন কার পরামর্শে? উনি আজ পর্যন্ত ক্লিয়ার করেননি উনি কেন দেশে আসতে পারেননি, উনি কেন দেশে আসতে পারেননি। উনি এই আত্মাগুলো, এই হাদি এবং হাদির পূর্ববর্তী এই 5ই আগস্টের আমাদের সন্তানগুলো রক্তের কথা উনি ভুলে গেলেন। উনি ওই রক্তের বদলে কিন্তু আজকে সারা বাংলাদেশ ঘুরতে পারতেছেন। তাহলে এই যে নয়া বন্দোবস্ত, আমরা তো বলছি জুলাই সনদ, নরেন্দ্র মোদীর নয়া বন্দোবস্ত কি? আওয়ামী লীগের পুনর্বাসন। নরেন্দ্র মোদীর নয়া বন্দোবস্ত কি? বিএনপিকে ফ্যাসিস্ট দল হিসেবে পরিণত করা। নরেন্দ্র মোদীর নয়া বন্দোবস্ত কি? আবার প্রভুর আচরণ করা, বাংলাদেশকে অধিগ্রহণ করা, বাংলাদেশকে সিকিমের পর্যায়ে নিয়ে যাওয়া। আজকে দুইটা স্টেটমেন্ট, গতকালকে স্টেটমেন্ট, আজকের স্টেটমেন্ট। আমি জয়শঙ্করের কথা বাদ দেব, এটা আমি বহুবার বলছি যে এটা কোনো রাষ্ট্রীয় শিষ্টাচার পড়ে না। এক দেশের ফরেন মিনিস্টার আসলো, সে এসে ডক্টর ইউনূসের সাথে পর্যন্ত বসলেন না। তিনি পার্লামেন্টে তারেক রহমানের সাথে, হ্যাঁ মা মারা গেছে, দেখা করতে পারে, কিন্তু যখন এটা ফরেন ডেলিগেট আসে, এটা হচ্ছে নর্মস, সব নর্মস ভেঙে দিলেন। এগুলো কিন্তু আপনার পক্ষে যাচ্ছে না। সেই জন্য বলছি ইলেকশনের আমি কোন জায়গায় দেখি, যদি ইন্ডিয়া এবার ইঞ্জিনিয়ারিং করতে যায়, এদেশের মানুষ সেটা প্রতিহত করবে। এবং এই প্রতিহত যদি করতে যায়, তখন আদৌ বিএনপি ইলেকশন করবে কিনা এই বিষয়ে আমার ডাউট আছে। সো ইলেকশানে যদি দেখে মানুষ তার এই ভারতীয় আধিপত্যবাদের পক্ষের অবস্থানকে পছন্দ করে না, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনশাল্লাহ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে, এবং সে অবস্থান যখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, ভারত যদি ইঞ্জিনিয়ারিং করতে না পারে, তাহলে হয়তো বিএনপি হয়তো ভোটে নাও আসতে পারে। তখন কি হবে? তখন কি হবে? আমরা 111-এর পদধ্বনি শুনবো, আবার আমাদের রক্ত দিতে হবে, প্রতি বিপ্লব করতে হবে। তখন আজকের যে কাজগুলো করতে পারিনি, 5ই আগস্টের পর রাষ্ট্রপতিকে সরাতে পারিনি, কার জন্যে? বিএনপির জন্য। সমস্ত আমলাদেরকে সরানোর কথা বলা হয়েছে, বিএনপির জন্য পাওয়া যায়নি। আপনি রাষ্ট্রীয় সংস্কারের মূলে বিএনপির জন্য পাওয়া যায়নি। তারেক রহমান একটা কবর জিয়ারত করতে গেলেন, ওখানে তিনি স্টেটমেন্ট দিতে পারতেন, এই কবরে যে শহীদ শুয়ে আছে তাকে যারা মৃত্যুর কারণ, যারা হত্যা করেছে, সেই হত্যাকারী যে দেশেই থাকুক, সেখান থেকে আমি তুলে নিয়ে এসে তাদের বিচার করব। এবং সে যে দেশে আশ্রয় দেয়, সে দেশের সাথে বাংলাদেশের ফরেন পলিসি হবে কি চোখে চোখ রেখে কথা বলার মতো। এরকম কোনো স্টেটমেন্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি। বরং আমরা যারা এই কথাগুলো বলতেছি, তাদের উপরই সবসময় এখন হঠাৎ করে দেখতেছি তাদের উপর সবাই খুব চড়াও হচ্ছে, তাদের উপরে খুব চড়াও হচ্ছে। কি চড়াও হচ্ছে? যে আমরা যেটা 15 বছরে দেখে আসছি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গেলে কণ্ঠরোধ করা হতো, আজকে হঠাৎ আমি দেখতে পাচ্ছি সেই ফ্যাসিবাদের প্রতিধ্বনি, বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনার কণ্ঠ রোধ করার একটা অপচেষ্টা চলতেছে। সো এই কণ্ঠ একবার খুলে গেছে, একে যেভাবেই চেষ্টা করেন দাবিয়ে রাখা যাবে না। অনেকেই জামাতের আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে, কেউ কেউ তো আবার সরাসরি জামাতকে মুনাফেকও বলে বসে। তো মানে এই যে কাদা ছোড়াছুড়ি, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? শোনেন, এই কথা ছুটির মধ্যে আমাকেও নিয়ে আসলো, বিভিন্নভাবে নিয়ে আসছে, যার মধ্যে একটা বলে দিই আপনার মাধ্যমে। আমরা বেহেশতের টিকিট বিক্রি করতেছি, আমার কথা বলা হয়েছে। ভাই, কোরআন এবং হাদিস বলছে কীভাবে বেহেশতে যাওয়া যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি খেলার মাঠে যাবেন, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন খেলার মাঠ কোন দিকে, আমি দেখা দিলাম ওই দিকে। ওখানে যে টিকিট কাউন্টার থাকবে, টিকিট কিনবেন, তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। সো এই দেখা দেওয়াটা কি কোরআন ও হাদিস অনুযায়ী যদি চলা যায়, তাহলে তুমি বেহেশতে যেতে পারো। আর বেহেশতে ঢুকবেন কিভাবে, কেমন করে ঢুকবেন না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। আর ওখানে কিন্তু ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এখানে আরেকজন বলছে না ফেরেশতা না, ওখানে বিএনপির লোক দাঁড়িয়ে থাকবে, চান্দা দিতে হবে, তারপরে হচ্ছে বেহেশতের মধ্যে ঢোকা যাবে। সো কথাটা তা না, কথাটা হলো যে এই যে মুনাফেকের কথা বলা হচ্ছে, শোনেন, আপনি কোনো মুসলমান বলেন আর আরেকজন, আপনার অন্তর্যামী তা আমি না। খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে এর উপরেও বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছে ইসলাম কায়েম হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী বন্ধ করে দিয়েছিলেন যে তুমি কাজ হচ্ছে ইউ আর এ মেসেঞ্জার, রসুলের নাম হচ্ছে মেসেঞ্জার, ইউ হ্যাভ টু পাস দ্য মেসেজ। দ্যাটস, তুমি তো অন্তর্যামী না।
আমি তো কারো অন্তর্জামী না, আমি কেন আপনাকে মুনাফেক বলতে যাবো ভাই? আর শোনেন, সব মানুষের মধ্যে টেম্পারমেন্ট এক একজনের এক এক রকম। আপনি মুনাফেক বলতে গেলে আপনাকে নির্দিষ্টভাবে, কেউ যদি এখন বলে যে অমুক দল খারাপ কাজ করছে বলে ভূমিকম্প হয়েছে, সৃষ্টিকর্তার হাতে যে জিনিস সেটা নিয়ে আমি এই কথা বলতে পারি, তাই আমি কি তাকে বলবো এই লোকটা এরকম? না, যে যেটা খারাপ বলুক, আমিও যদি খারাপ বলি তাহলে তো আমি তার সাথে এক হয়ে গেলাম। ইসলামের বাক্স একটা হওয়ার কথা ছিল, হয়নি। চেষ্টা করার মালিক আমরা, তার বেশি তো কিছু না। আমরা সর্বোচ্চ ছাড় দিব এবং দিয়ে দেখেন চরমনার সাহেবের ওখানে জামাত ইসলাম কিন্তু কোনো ক্যান্ডিডেট দেয় নাই। সো আমি আমার উদারতা দেখালাম, উনি কি করবে না করবে সেটা আপ টু হিম, সেটা আপ টু হিম। যেমন একটা কথা বলিস, জামাত ইসলাম সবকে এলিগেশন কি 86 সালে আওয়ামী লীগের সাথে তারা কি করছে, ইলেকশন করছে, করে বেইমানি করছে, এবং যেহেতু বেগম খালেদা জিয়া দেশনেত্রী যায়নি সেজন্য তিনি নাকি কি আপোষহীন। এই যে বয়ানটা, এটা আমি বলবো যে একটা সম্পূর্ণ একটা মিথ্যা বয়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় যায়নি। জামাতে ইসলাম প্রপোজ করছে 84 সালে যে সরকারে থাকবে তার আন্ডারে যদি নির্বাচন করেন কোনদিন নির্বাচন নিরপেক্ষ হবে না, এবং সেটা প্রমাণ করার জন্যই 86 সালে নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচনে জাতীয় পার্টি কিন্তু 153টা সিট পাইছিল মাত্র। সো বিএনপি যদি ক্ষমতায় আসতো, এরশাদ সাহেব ক্ষমতায় নাও থাকতে পারতো। তারপর 88 সালে কি আর গেছে? যায়নি। সো যদি জামাত ইসলাম খারাপই হতো তাহলে 90 সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার কথা, যায়নি তো। জামাতে ইসলামকেই সমর্থন নিয়েই তো ক্ষমতায় গেছে। আসেন 96 সালে জামাতে ইসলামই তো আন্দোলন করলো কি নিয়ে? আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, তাকে আওয়ামী লীগ সমর্থন দিল। এটা বিএনপি বলে আওয়ামী লীগ আর জামাত ইসলাম একসাথে করছে, খুব ভালো কথা, একসাথে করছে। তো 4 বছর পর সেই জামাত ইসলামকে নিয়েই কিন্তু বেগম খালেদা জিয়া 4 দলীয় ঐক্যজোট করে ভোট করে কি ক্ষমতার অংশীদার বানাইছে। এবার লাস্টের কথা আসি। 18 সালে জামাত ইসলাম ভোট বয়কট করলেন। 18 সালে জামাত ইসলাম ভোট বয়কট করলেন, 80% বিএনপির ক্যান্ডিডেট ভোট বয়কট করলো। এই মহাসচিব বললেন যে কি ভোট, এটা রাতের ভোট হয়ে গেছে। সেই রাতের ভোট ঘোষণা দিয়ে আপনি আবার এমপি নেন, আপনি আবার মহিলা এমপি নিলেন কিভাবে? আওয়ামী লীগকে লেজিটিমেসি দিল কে? রাতের ভোটে লেজিটিমেসিটা দিল কে? কারণ তখন দেশনেত্রী অসুস্থ, দেশনেত্রী বাইরে থাকলে এই কাজ। সুতরাং ওই দলের মধ্যে কিছু লোক আছেন যারা বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে ওন করে না। তারাই আজকে দেখবেন বিভিন্ন জায়গায় খালি জামাতে ইসলামে, যখন এই মানে জুলাইয়ের স্প্রিট হওয়ার কথা ছিল দুই দল একসাথে থেকে দেশ গড়ার, তখন একটা বিভাদের রাজনীতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। ইসলামী দলগুলোকে যে এই এক ছাতার নিচে আনা এবং অভ্যুত্থানের অগ্রগামী যে দল এনসিপির সাথে নির্বাচনী সমঝোতা, এটাকে একটা মানে ভোটাররা, সাধারণ ভোটার জনগণ, তারা এটাকে একটা বড় চমক হিসেবে দেখছে। মানে জামায়াত ইসলামীর চমকি ইলেকশনের আগ পর্যন্ত এটাই শেষ, নাকি আর কোনো বড় চমক আসছে? চমক বলা যাবে না। যেমন জামাত ইসলামের আমির গত 2 দিন ধরে একটা কথা বলছেন যে স্টিয়ারিংয়ে থাকবে যুব সমাজ, আমরা থাকবো ব্যাক সিটে। একটা প্লেনের ককপিট কার হাতে দেওয়া হবে? যুব সমাজের হাতে দেওয়া হবে, আর আমরা পিছনে থাকবো ব্যাক সিটে। আমার এখনও মনে আছে, ওই ছোটোবেলায় খুব উপস্থিত বক্তৃতা করতাম। তো উপস্থিত বক্তৃতায় একটা ছিল যে সাবজেক্টটা এরকম ছিল যে অসি অপেক্ষা মসি শ্রেয়। তো এটা তো খুব করতাম 6 এটা কবে বলছি। তো এই অসি মসি মনে হলো যে দ্য সোট ইজ মাইটার দেন দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোট। জিনিসটা কি? আপনি হচ্ছে কলম, জ্ঞান, তরবারি দরকার। আপনি তরবারি কিভাবে আঘাত আনবেন সেটা কিন্তু জ্ঞান না থাকলে আপনি জানবেন না, আগে প্রশিক্ষণ নিতে হবে। সো এই যুব সমাজকে তৈরি করে ক্ষমতায় পাঠানোর জন্য কি আছে? আমার এই অভিজ্ঞ দলটা আছে। আজকে এনসিপিকে দেখেন, এনসিপি যদি আপনি এইভাবে দেখেন, এনসিপিকে আমাদের লালন পালন করতে হবে। কেন লালন পালন করতে হবে? জুলাই যোদ্ধা তারা বয়সে তরুণ, তাদের হয়তো এখনও ওই ভোটের বেসটা নাই, কিন্তু তার এটা তো অনস্বীকার্য যে তাদের জন্য আজকে আমরা এইভাবে আমি আপনি এই জায়গায় বসে আছি, আমি আপনি এই কথাগুলো বলতে পারতেছি।
সো ওই যে কন্ট্রিবিউশন, এইটাই ভুল করছিল শেখ সাহেব। শেখ সাহেব দেখেন, ইন্ডিয়া কি চাইছিল, প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে বেঁচে না থাকে। আমি যখন এই কথা বলি সেদিন এক অনুষ্ঠানে আমাকে বলছে যে আপনি দেখান তো যে বই থেকে যে এই অন্যান্য কি হলো বুদ্ধিজীবীদেরকে ইন্ডিয়া হত্যা করছে। আমি বললাম, বোন, আমি বুদ্ধিজীবীকে ইন্ডিয়া হত্যা করছে কিনা তার আগে আমাকে একটা জিনিস বলেন, জহিরান কবে হত্যা হয়েছে? 72 সালে। তখন পাকিস্তানি সৈন্যরা কোথায়? 93,000 লোককে তো আপনি ইন্ডিয়ায় নিয়ে চলে গেলেন। তাহলে জহিরানকে হত্যা করলো কে? জহিরা পান্না কায়সার লিখতেছে, ববিতা লিখতেছে যে জহিরান শহীদুল্লাহ কায়সারকে খোঁজ করার জন্য এক ইন্ডিয়ার ব্রিগেডিয়ারের সাথে গেছিলেন। সো এই যে এভিডেন্সগুলো, মেজর জলিল হচ্ছে প্রথম মুক্তিযোদ্ধা, সে একটা কি সেক্টর কমান্ডার, তাকে আপনি প্রথম অ্যারেস্ট করলেন। কি জন্য অ্যারেস্ট করলেন? যখন ইন্ডিয়া লুটপাটের বিরোধিতা সে করতেছে। শেখ সাহেব এসে কি প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দেশ পুনর্গঠন করলেন? না। ওই জন্যে কিন্তু ইন্ডিয়া সাবস্টিটিউট গঠন করে রেখেছিলেন কি, মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী, মুজিববাদ কিন্তু কি করলেন, রক্ষী বাহিনী তৈরি করে দেশটাকে তছনছ করে দিলেন। কত হাজার মুক্তিযোদ্ধাকে শেখ সাহেব মেরে ফেলছে। শেখ সাহেব কিভাবে এতগুলো মুক্তিযোদ্ধাকে, 20 থেকে 22,000 মুক্তিযোদ্ধাকে আপনি মেরে ফেললেন। জাসদ করতো বেশিরভাগ মুক্তিযোদ্ধা, জাসদ করতো বেশিরভাগ মুক্তিযোদ্ধা, যাদের মানে কি বলবো আত্মত্যাগ দিয়ে একটা মুক্তিযুদ্ধ আসলো, সেই মুক্তিযুদ্ধ ছিনতাই করে ইন্ডিয়া নিয়ে গেল, তার প্রতিবাদ করলো যারা, তাদেরকে আপনি হত্যা করে ফেলে দিলেন। কার বুদ্ধিতে? আপনার ভ্যাগনার বুদ্ধিতে, আপনার ভ্যাগনার বুদ্ধিতে। সেই ছাত্রলীগের ওখানে তো শেখ মুনির এই জেদা দিতেই তো এই মুক্তিযুদ্ধগুলোর আজকের অকাল প্রাণে গেল। ইতিহাসের পাতা বড় নির্মম। ওই বইগুলো এখন আর এই যুগের ছেলে পেলে পায়ও না, পড়তেও পায় না যে শেখ মুনির কী ভূমিকাটা সেই সময় ছিল, কেন মুজিববাদ গঠন করলো। সো আপনার এই প্রশ্নের উত্তর এই জন্যে দিলাম এইভাবে যে আসলে প্রকৃত সত্য বলতে গেলে অনেক সময় অনেকভাবে এই ছেলেগুলোর কন্ট্রিবিউশন আমার মনে হয়েছিল বিএনপির উচিত ছিল এই ছেলেগুলো যেখানে যেখানে দাঁড়াচ্ছে সেখানে ক্যান্ডিডেট না দেওয়া। আজকে কুমিল্লায় এনসিপির কে আছে? হাসনাত আবদুল্লাহর ওখানে একজন ঋণ খেলাফি, হাইকোর্ট পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হলো মুন্সি সাহেবের। আপনি অ্যাপিলাইট ডিভিশনে যা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন এবং আপনি তুলনা করতেছেন আজকের কোর্টকে 18 সালের কোর্টের সাথে, যে 18 সালে কোর্ট এইভাবে দেশনেত্রী বেগম খালেদাদের নমিনেশন পেপার বাতিল করছে, সেটা আর আজকেরটা এক। তাহলে আপনি কি ধারণ করেন এই জুলাইকে? সো হাসনাত আবদুল্লাহর জন্য একটা সিট ছেড়ে দিলে বিএনপি কি ভোট বাড়তো না কমতো? আমার তো মনে হয় বিশাল বাড়তো। আপনি যদি পঞ্চগড়ের সিট ছেড়ে দিতেন, এই বাচ্চা ছেলেগুলোকে যদি আপনি অ্যাডপ্ট করে নিতেন, তাতে কি হতো? কার ভাগ্যের পরিবর্তন হতো? দেশের ভাগ্যের পরিবর্তন হতো। সামনে আর কেউ মনস্টার হওয়ার সাহস পেত না, সবার মধ্যে ইন্সপিরেশন কাজ করতো যে দেশের জন্য যারা লড়বে এই দেশ তাদেরকে মূল্যায়ন করবে। বিএনপি অবমূল্যায়ন করতেছে। সো এটাও মানুষকে ভাবতে হবে ভোটের আগে, যে দেশের জন্য যারা খেটে যাবে, চিৎকার করে যাবে, যারা এই দেশকে ওন করবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করেন আপনি করদরাষ্ট্র হয়ে যাবেন। জামায়াত ইসলামীর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হলো যে তারা কোনো নারী প্রার্থী তাদের প্রার্থী তালিকায় নেই, এরকম একটা অভিযোগ আছে। একই সাথে জামায়াত ইসলামীর যে নারী কর্মী এবং সমর্থক যারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসছে যে তারা আক্রান্ত হচ্ছেন, তাদের উপরে আক্রমণ চালানো হচ্ছে, মানে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু বলেন। বাংলা একটা কথা আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। আর একটা কথা আছে, আচ্ছা ওইটা বাদই দিই, ওটা নাই বলি। আর আপনি উভয় সংকটে পড়ে যাবেন। কীরকম? একদিকে আপনি বলবেন যে নারী নেতৃত্ব দিচ্ছেন না, আর একদিকে আমার ছোট বোন এনসিপির সে আমিরে জামাতের পিছনে দাঁড়ায় আছে, সেটা নিয়ে আপনি কি কটাক্ষ করলেন। আজকে একটা আমার দেশের সংস্কৃতি একটু আগে বলছে, বাবা কি করে, মেয়ে গেলে কি করে, মেয়ে পাশে গেলে তার মাথায় হাত দিবে, মেয়ে কানলে তাকে জড়ায় ধরবে, এটাই তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক। একটা শহীদের মা এসে আমিরের কাছে এসে দেখা করতেছে, সেটাকে আপনি কি বললেন? সেটাকে নষ্ট মানে ভাষায় আপনি সেটাকে বিবৃতি করলেন। আপনি কি বললেন যে মেয়েরা ভোট চাইতে গেলে 99 কল করেন, আর একজন মেয়েদের এক অশ্লীল কথা বললেন, সব খুলে ফেলে দেওয়ার কথা। একদিকে আপনি তার মানেটা কি? জামাতে ইসলাম যেটা 84 সালে যখন প্রিডিক্ট করছিল তত্ত্বাবধায়ক ছাড়া
ভালো কি হবে না, ইলেকশন হতে পারে না। ঠিক সেরকম জামাত ইসলাম বলছিল যে এখনও মেয়েদেরকে আমরা ওই সমাজ ব্যবস্থাতে দিতে পারিনি যেখানে একটা মেয়ে নির্ভীকভাবে দিন রাত কি করবে, যে ভোট চাইতে যাবে। আর নারী কর্মীরাই ভোট চাইতে যেতে পারতেছে না, আর আপনি নারীদেরকে দিতে চাচ্ছেন। আরও একটা কথা দেখেন, তারা বলতেছে এই যে নারী দেওয়ার কথা, জুলাই সনদে আছে 5% দিতে হবে। এটা জুলাই সনদ কি হয় নেক্সট ইলেকশন থেকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেক্সট ইলেকশন থেকে, জুলাই সনদ বাস্তবায়ন হলে এগুলো সব ইমপ্লিমেন্ট হবে। বিএনপি কি 5% দিচ্ছে? সুই বলতেছে চালন তোমার পিছনে অনেক ফুটো, এটা সাজে না। আর যা বিএনপি যাকে যাকে দিছে আমি সবগুলো বলে দিচ্ছি আপনাকে, একদম নাম ধরে ধরে বলে দিতে পারি। সবগুলো কি বংশ পরম্পরায় পাইছে। ফরিদপুরে কার? ইউসুফ, ওনার নাম হচ্ছে, আগে স্বাস্থ্যমন্ত্রী ছিল, আর ওই জমিদার ওই পরিবারের মেয়ে পাইল, নায়ের। তারপর কে পাইল আপনি দেখেন, এলিন ভুট্টু পাইল। নাটোরে কে পাইল? পটল সাহেবের মেয়ে পাইল। এরা কি রাজনীতি করে এরা পাইছে? এবং রাজনীতি যে করছে রুমিন ফারানা, তাকে দেননি কিন্তু। তো বাবার বদলে মেয়েকে দিচ্ছেন, এই ডাইনেস্টি পলিটিক্স করছেন, কিন্তু কোনো মেয়েকে ইন্ডিভিজুয়ালি আপনি কাকে দিচ্ছেন একটা দেখান তো। কোনো মেয়েকে ইন্ডিভিজুয়ালি, যে মেয়েটা আন্দোলন সংগ্রামে ছিল, এরকম কোনো মেয়েকে আপনি দিছেন? সোনার চামচ মুখে না সবাইকে দিছেন। মুন্নু সাহেবের মেয়ে, যেহেতু মুন্নু সাহেব অনেক বিরাট ডোনার ছিল বিএনপির, তার জন্য তার মেয়েকে দিছেন। সো এইভাবে আপনি এই কথাগুলো বলতে পারেন না, যেটা নিজে করেননি সেটা অন্যকে করতে বলেন না। পত্রপত্রিকায় আমরা প্রায় দেখি যে এবারের নির্বাচনের উইন ফ্যাক্টর হিসাবে কাজ করবে নারী ভোটার এবং রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া, সেটার সাথে যারা মতে ছিল কিংবা বিমতে ছিল। মানে আপনার দৃষ্টিতে এটা কেমন? আমার দৃষ্টিতে এবারের ভোটটা 53 বছরের ভোটের চেয়ে আলাদা। হাঁ ভোট মানে হাদির বাংলাদেশ, হাঁ ভোট মানে জুলাই সনদের বাংলাদেশ, হাঁ ভোট মানে প্রকৃত স্বাধীনতার বাংলাদেশ, আর না মানে গোলামি। হাঁ মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যারা যারা হাঁকে সমর্থন করবে তারা এদেশের প্রকৃত স্বাধীনতা চায়। এদেশের প্রকৃত স্বাধীনতা এদেশের মানুষকে দেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ, তারা হচ্ছে হাঁ চায়। আর যারা হাঁস জন্যে মুখে কুলে আসছে বা না বলতেছে, যারা বিভিন্ন বাহানায় বলতেছে যে না জুলাই সনদ হবে না, তারা এই দেশের গোলামি চায়। সো আপনার প্রশ্নের উত্তরটা আমার মা বোনেরা ভাইরা সবার কাছে, আর গোলামি না। 53 বছর গোলামি করেছি, আর গোলামি না। এবার আমরা নিজেদের মতো করে উঠি, নিজেদের মতো স্বয়ংসম্পূর্ণ হয়ে একটা আসলে প্রকৃত সোনার বাংলা, যে প্রকৃত সোনার বাংলার স্বপ্ন সেই 65 সালের আগ থেকে দেখিয়ে আসা হয়েছিল, যে অলিক হাঁসের, এখন আর আমরা অলিক হাঁস নাই। এখন আমাদের সত্যি এই দেশটা সোনার ডিম দিতে পারে, কিন্তু সেই সোনার ডিমটা আর একজন নিয়ে যাচ্ছে। তো আমার খাওয়ালাম পড়ালাম আমি, আর ডিমটা নিয়ে যাচ্ছে পাশের দেশ, এইটা আর হতে পারে না। সো আমার ডিম আমার কাছে রাখতে হবে, সেটা যত রক্তের বিনিময়ে হোক। সেই জন্যে হাঁকে জয়যুক্ত করতে হবে। হাঁকে জয়যুক্ত করলে স্বাধীনতাকে জয়যুক্ত করা হবে, হাঁকে জয়যুক্ত করলে মুক্তিযুদ্ধকে জয়যুক্ত করা হবে, হাঁকে জয়যুক্ত করলে এদেশের স্বাধীনতা পরম্পরায় রক্ষা পাবে। 5 আগস্টের আগে গণমাধ্যমের ক্যারেক্টার, তারপরে 5 আগস্টের পরে এখনকার গণমাধ্যমের আচরণ, এটা আপনি কিভাবে দেখেন? এইখানে এটা বললে আমার কোট করব না, কোট আনকোট মাসুদ কামাল। মাসুদ কামাল বলছে যে গণমাধ্যম হচ্ছে সবচেয়ে বড় দালাল, এরা দালালি করতেছে। আমি ওনার কথাটাকে পুরাপুরি সমর্থন করি না, কিন্তু আবার কিছুটা করি। কেন বললাম এই কথা? সেদিন এক জায়গায় গেছিলাম, যে ওখানকার এক সাংবাদিক সাহেব ছিলেন, তাকে বলছি আপনি হচ্ছে জাতির মিরর, সাংবাদিক মানে হচ্ছে জাতির মিরর। তোফাজ্জল হোসেন মানিক মিয়ারা সে সময় যে অবদান রেখেছে, আজকে সেই সময়ের সাংবাদিকেরা, সঙ্গীত শিল্পীরা জাতির জন্য যে অবদান রেখেছে, আজকে আপনি আমাকে দেখান তো যে এই গণ অভ্যুত্থানে
মানে এইভাবে বলাটা কি ঠিক হবে কিনা জানি না, গণমাধ্যমের ভূমিকাটা কতখানি ছিল। গণমাধ্যম কি আত্মচিৎকার করে বলেছে যে ঠিক আছে আমাদের বন্ধ করে দিচ্ছে, আমরা বিদেশ থেকে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, আমরা বিদেশ থেকে আমরা চালাবো। আজকে পরিবর্তনটা কি হচ্ছে, একজনের নাম বলতেছি না, যার অনুষ্ঠানে কেউ গেলে বলে 3:1। এটা কেন হবে? একজনের অনুষ্ঠানে গেলে সেদিন এক বোন বলেই বসছে 3:1, এটা কেন হবে? আপনি তো কোনো এজেন্ডা নিয়ে আসেননি। আপনি কি, আপনার এজেন্ডাটা কি? বাংলাদেশ। আপনার এজেন্ডা কি? এদেশের সার্বভৌমত্ব। আপনার এজেন্ডা কি? এদেশের অর্থনৈতিক উন্নয়ন। আপনি টক শোগুলোতে যে দেখেন তো যে কোন পলিটিক্যাল পার্টি কোনো টক শো আয়োজন করছে যে 2 দলের প্রধানকে আমরা এক জায়গায় এক টেবিলে নিয়ে আসবো, ইলেকশনের আছে আজ 10-12 দিন, কার অর্থনৈতিক প্রোগ্রাম কি, এটা আসলে ফ্যামিলি কার্ড 1 লক্ষ কোটি টাকা লাগবে, এই 1 লক্ষ কোটি টাকা কিভাবে আসবে এ নিয়ে কোনো কথা হয়? সেদিন আমি এক অনুষ্ঠানে গেছি, বলে দিই, জেসিনের অনুষ্ঠানে গেছি, এবং প্রথম আমি জেসিনের অনুষ্ঠানে যে সারাক্ষণ চুপচাপ বসে থেকে খুব ডিফেন্সিভ খেলা করছি, যেটা আমি জীবনে খেলি না। কারণ আমি দেখলাম এখানে যদি আমি কথা বলি তাহলে এখানে একটা অকওয়ার্ড পজিশন ক্রিয়েট হবে। কেন? ওই দিন ডাকসুতে ছাত্র দলের যে করাপশান, সে করাপশানের সব কিছু দেখানো হয়েছে প্রজেক্টর দিয়ে। আমি এক্সপেক্ট করছিলাম কাজী জেসিন ওই দিন ওইটা তুলবে। কাজী জেসিন করলেন কি ওই দিন, আমি কোন গ্রামে কোথায় বলছি যে আপনি যদি মারাও যান, যদি ইসলাম কায়েম করতে চান, আল্লাহকে অ্যাটলিস্ট বলতে পারবেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিছে, আল্লাহ আমার ইসলামটা কবুল করেন। এটা নিয়ে শি ওয়াজ মোর অ্যান্ড মোর হ্যামারিং অ্যাবাউট ইট। এবং আমি তখন দেখলাম যে না, যে কেউ যদি আল্লাহ গাইড না করে আমি তো গাইড করতে পারি না। এখন যদি আমি ওখানে এই প্রশ্নগুলো তুলি যে আপনি এই প্রশ্নগুলো কেন করতেছেন না, আপনি কেন একজন নেতা বললেন ভূমিকম্প হয়েছে, এই কথা কেন বলতেছেন না, একজন চাঁপাইনবাবগঞ্জে বললেন যে মহিলা কর্মীদেরকে দেখলে 144 মানে 999 টিপ দেওয়ার কথা, এটা কেন বলতেছেন না? ওনার এই যে অনুষ্ঠানের, এটা তো এই জাতির কাছে কি এটা কাম্য এই জুলাই বিপ্লবের পরে? না। কিন্তু যখন কোনো মিডিয়াতে যে কথা বলবেন, যেমন আমি বলছিলাম যে যমুনাতে নিকলের কাছে বঙ্গবন্ধু হতেই পারে, আমার কাছে নাই হতে পারে, কিন্তু তুমি আমাকে বঙ্গবন্ধু চাপাই দিতে পারো না। আমি বলতেই পারি যে না, সে আমার কাছে বঙ্গবন্ধু না, কিন্তু তুমি এইভাবে বলতে পারো না বিজয়ের মাসে আপনি বঙ্গবন্ধুকে এই করতে পারে। দ্যাট ইজ নট ইউর রোল, দ্যাট ইজ নট হাউ ইজ সাপোজ টু বি। ইউ আর অ্যাঙ্করিং, ইউ আর নট দেয়ার টু মেক ইউর অন ওপিনিয়ন। তাহলে তুমি আমার সিটে আসো, এসে বলো যে কেন আমি বঙ্গবন্ধু বলবো আর কেন আমি বঙ্গবন্ধু বলবো না। আমি সেদিন বারবার করে বলছি, যাকে যারা যে উপাধি দিছে সেই উপাধি তুলে নিছে, তারপর তুমি বলো কিভাবে। তাকে 69 সালে যে ছাত্ররা বঙ্গবন্ধু উপাধি দিছিলেন, 73 সালে ঢাকা ইউনিভার্সিটিতে সেই একই জায়গা থেকে তার বঙ্গবন্ধু উপাধি তো তুলে নিল, তুমি নিকল তাকে বঙ্গবন্ধু দাও কেমন করে? সো এই যে দুইটা দেখালাম, তারপরে যে আরেকটা বললাম যে কি, যে রাজনৈতিক অ্যাসাসিনেট হলে হবে না। সবসময় মনে রাখতে হবে 15 বছরে দেশটার অনেক ক্ষতি হয়ে গেছে। এদেশের মেরুদণ্ড বলে কিছু নেই, অর্থনীতি বলে কিছু নেই। যারাই ক্ষমতায় আসবে টের পাবে দেশ চালানোর কি, কারণ দেশে কোনো টাকা নাই ভাই, সব টাকা নিয়ে চলে গেছে। তাহলে এই দেশটাকে তো আবার দাঁড়াতে হবে। অলিক স্বপ্ন দেখিয়ে লাভ নেই। আপনি 1 লক্ষ কোটি টাকা খরচ করবেন, বাজেটই হয় হচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা। তো ফ্যামিলি কার্ডে যদি 1 লাখ টাকা দেন, বাকি দেশ চালাবেন কি দিয়ে? দেশটা চালাবেন কি দিয়ে? আপনার তো আবার একটা জিনিস, আপনি তো এই 7 লাখ কোটি টাকার মধ্যে 50% বড় করেন। আমাদের এখন 24 লক্ষ টাকা হচ্ছে ঋণ। এই ঋণের মান্থলি ইনস্টলমেন্ট কিভাবে দিবেন? দেশ তো ব্যাংক্রাপসির দিকে এগিয়ে যাচ্ছে। 24 লক্ষ কোটি টাকা যদি আপনাকে সার্ভিসিং করতে হয়, আপনি কোথা থেকে এই টাকা দিবেন? দ্বিতীয় কথা, আমাদের কি সেক্টর আছে? গার্মেন্টস আর রিমিটেন্স ছাড়া আপনি যে আয়ের বলা হচ্ছে যে করের রেঞ্জটা বাড়াবেন, কার উপর বাড়াবেন ভাই? ইন্ডাস্ট্রি ঢুকতেছে, গ্যাস নাই। ইন্ডাস্ট্রিগুলোতে ঢুকতেছে, গ্যাস নাই। তাহলে গ্যাস দিতে পারবো না, আর ইন্ডাস্ট্রির উপর আপনি আবার ট্যাক্স চাপাবেন? সেজন্য স্বপ্ন আর বাস্তবতা এক হতে হবে। আপনাকে দেখাতে হবে কীভাবে আপনি ইন্ডাস্ট্রিকে সারভাইভ করাবেন। আমার গ্যাসের লাইফলাইন কত দিনের, আপনি এলপিজি কিভাবে আনবেন, এলপিজির ইন্টারন্যাশনাল মার্কেট আজকে স্যাচুরেটেড। এই অবস্থায় আমি কিভাবে ভায়াবল একটা বাংলাদেশ তৈরি করতে পারবো, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করতে পারবো। ব্যবসায়িককে তো খালি দোষ দিয়ে লাভ নেই। ব্যবসায়িককে আপনি গুড গভর্নেন্স দিবেন, সে জেনারেট করবে।
আর প্রাইভেট সেক্টরেই তো আমাদের এই দেশের পরিবর্তন যা বলতে সেটা প্রাইভেট সেক্টরই করছে, এই বিষয়ে তো আর কোনো সন্দেহ নাই। তাদেরকে আপনি এই যে কথা প্রসঙ্গে বলছে একজন কে, ওই যে আজম জে চৌধুরী, আগে দিতাম 1 লাখ, এখন দিতে হয় 10 লাখ। আজম চৌধুরী এই 10 লাখ টাকা কাকে দিছে সেটা তো আপনারা কেউ বলতেছেন না। তার মানে আপনি ক্ষমতায় যাওয়ার আগে কিন্তু আপনি চাঁদার হার বাড়ায় দিয়েছেন 10 গুণ। তাহলে ওই মানে অসুস্থ সিক ইন্ডাস্ট্রিটা তো দুদিন পর আত্মহত্যা করবে। ক্ষমতা যাওয়ার আগে আপনি এই কাজ করলেন, আত্মহত্যার পর তাহলে বাংলাদেশটাকে মেরে ফেলে দেন। হাসনাত বলছিলেন না দরকার নাই সব ভোটের, ক্ষমতা দিয়ে দেন। ক্ষমতায় যান, দেখেন দেশটা কীভাবে চালানো, কত সোজা। চাঁদা বন্ধ করেন, গুড গভর্নেন্স নিয়ে আসেন, সবাই মিলে একটা জাতীয় সরকার তৈরি করি, দেশটাকে বাঁচায়। দেশটা এখন একটা একদম আইসিইউতে আছে, এটাকে একটা লাইফ লাইন দিতে হবে। আর এটা যদি বুঝতে ব্যর্থ হন তাহলে জাতি আপনাকে কোনো দিন আর ক্ষমা করবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আপনাকেও থ্যাংক ইউ, সুন্দর করে ব্যাখ্যা করলেন, অনেক সময় দিলেন আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠানে। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।